তোকে আমার পছন্দে আমি বিয়ে করিনি, তারপরও তোকে আমি মেনে নিয়েছি, কিন্তু তোর কাছে আজও আমি স্বামীর অধিকার পাইনি। আমি তোর কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিস, লজ্জায় কারো কাছে বলতে পারি না, মাথা নত করে রুম থেকে বের হয়ে যাই, এক বিছানায় দুজনে ঘুমোতে পারি না, অনেক সময় বাধ্য হয়ে ফ্লোরে ঘুমোই, না হলে সোফায় ঘুমোই। এটাকে কি জীবন বলে রে? আমি তো আপনার কাছ থেকে কয়েকটা দিন সময় চেয়েছি, আমি ছোট মানুষ, আমার ভয় করে, সেজন্য আপনাকে আমার কাছে আসতে দিতে চাইছি না। আমি হাসতে হাসতে বললাম, সুন্দর কথা, ওনার ভয় করে, আর তোর বয়সী মেয়েরা 2-3টা বাচ্চার মা হয়, আর তুই কিনা বলছিস তুই ছোট। জানি না তোর এই নাটকের শেষ কবে হবে, তবে আমি আরো ধৈর্য ধরবো, কারণটা হলো আমার মা। বলেই রুম থেকে বের হয়ে গেল। সোফায় শুয়ে আবির ভাবছে, জীবনটা কি এভাবে শেষ হয়ে যাবে? চাওয়া পাওয়ার খাতাটা কি শূন্য থেকে যাবে? অশান্তি চাই না বলেই নীরবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, জানি না শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে। ভাবতে ভাবতে আবির ঘুমিয়ে পড়ল। রাত 3টা বাজে। আবিরের ছোট বোন প্রিয়া ঘুম ঘুম চোখে রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে যায়। এমন সময় তার কানের কাছে আবিরের রুম থেকে একটা শব্দ ভেসে আসলো, আমাকে ছাড়ো, আমি কষ্ট পাচ্ছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্রিয়া কিছুটা অবাক হয়ে ভাবলো, কি ব্যাপার, ভাবি এত রাতে কান্নাকাটি করছে কেন? ভাবতে ভাবতে বেডরুমের সামনে আসলো। প্রিয়ার কানে তখনও কান্নার শব্দ ভেসে আসছে। মনে মনে ভাবলো, স্বামী স্ত্রীর ব্যাপার, এ বিষয়ে আমার নাক গলানোটা ঠিক হবে না। ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে পা বাড়াবে, এমন সময় ডাইনিং রুমের দিকে চোখ পড়তেই প্রিয়া চমকে উঠল। আবির সোফায় ঘুমোচ্ছে। প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে বলল, ভাইয়া যদি ডাইনিং রুমের সোফায় থাকে, তাহলে ভাবি কেন কান্না করছে? বারবার কাকে ছেড়ে দিতে বলছে? মানে কি? ভাইয়া সোফায়, ভাবি বেডরুমে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আবার বেডরুম থেকে কান্নার শব্দ ভেসে আসলো, আমাকে ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। প্রিয়া আর অপেক্ষা করলো না, দৌড়ে বেডরুমের দিকে চলে গেল। পাশে সোফায় বসে আস্তে আস্তে আবিরকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু আবিরের ঘুম ভাঙছে না। আবিরের কানের কাছে মুখ নিয়ে প্রিয়া আস্তে আস্তে ভাইয়া ওঠো ওঠো বলতে লাগলো। যখন আবিরের ঘুম ভাঙছে না, তখন জোর করে একটা ধাক্কা দিয়ে প্রিয়া আবিরকে ঘুম থেকে তুললো। আবির ঘুম ঘুম চোখে উঠে বসে বলল, কি ব্যাপার, তুই এত রাতে আমার ঘুম ভাঙালি কেন? ভাইয়া আস্তে কথা বলো। কেন, কি হয়েছে? আগে বলো, তুমি এখানে কেন? আমি এখানে কেন সেটা তোকে জানতে হবে না, আগে বল কি হয়েছে। ভাবির রুম থেকে আমি কান্নার আওয়াজ শুনেছি, কেউ হয়তো ভাবির সাথে ফিসফিস করে কথা বলছে। আমি তো তোমাকে ভেবেছিলাম তুমি ভাবির সাথে হয়তো কথা বলছো, কিন্তু তুমি এখানে তাহলে রুমের মধ্যে কে? আবির অনেকটা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল, তুই কি সত্যি শুনেছিস? আমি এত রাতে কি তোমার সাথে মজা করছি? তুমি আমার সাথে চলো, তুমিও শুনতে পাবে। বলেই প্রিয়া আবিরের হাত ধরে টান দিয়ে সোফা থেকে তুলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে বেডরুমের সামনে এসে দাঁড়ালো। আবিরের কানের কাছে একই ধরনের আওয়াজ ভেসে আসলো। আবির চমকে উঠল। প্রিয়া বলল, এবার বিশ্বাস হয়েছে? আবির কোনো কিছু না ভেবে দরজায় ধাক্কা দিতে লাগলো। বারবার রেশমিকে ডাক দিতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। হঠাৎের জন্য কান্নাকাটি বন্ধ হয়ে গেল। আমি নিশ্চিত তোমার রুমে অন্য কোনো পুরুষ আছে। আবির আবারও ধাক্কা দিতে লাগলো। হঠাৎ দরজা খুলে গেল। আবির আর প্রিয়া দুজনে রুমের ভেতর ঢুকে গেল। রেশমি ভয়ে কাঁপছে। আবির বেডরুমের চতুর্দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, সত্যি করে বল, তুই রুমের ভেতর কার সাথে কথা বলছিস? রেশমি কাঁপা কাঁপা গলায় বলল, বিশ্বাস করুন, আমি কারোর সাথে কথা বলছিলাম না। প্রিয়া বলল, আমি নিজে কানে শুনেছি, তুমি বারবার বিশ্রী ভাবে কান্না করছিলে, এখন মিথ্যা কথা কেন বলছো? ভাইয়া, আমার বিশ্বাস এই রুমের ভেতর অন্য কোনো লোক লুকিয়ে আছে। রেশমি বলল, আপনি খুঁজে দেখুন, কোথাও কেউ নেই। আবির চারিপাশে খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আবির অনেকটা অবাক হয়ে গেল। মনে মনে বলল, রুমের মধ্যে তো সত্যি কেউ নেই, তাহলে প্রিয়া যে বলল শব্দ শুনেছি। আচ্ছা প্রিয়া, তুই কি সত্যি শুনেছিস? ভাইয়া, তোমাকে আমি কি করে বিশ্বাস করাবো? বলো, কি নিয়ে কসম করলে তুমি বিশ্বাস করবে? আবির ভালো করেই জানে প্রিয়া কখনো মিথ্যা কথা বলে না, তাহলে হিসাব তো মিলছে না। রেশমি কি স্বপ্ন দেখে ঘুমের মধ্যে উল্টাপাল্টা কিছু বকছিল নাকি? হয়তো সেটা শুনেই প্রিয়া ভেবেছে রুমের মধ্যে কেউ আছে। ভাবতে ভাবতে আবির প্রিয়াকে বলল, চল বাইরে চল, আসল ঘটনা তোকে খুলে বলছি। বলেই প্রিয়ার হাত ধরে আবির রুম থেকে বের হয়ে গেল। রেশমি মনে মনে বলল, আল্লাহ জানে, আল্লাহ জানে এখন কি হয়। সে যদি সব সত্য ঘটনা প্রিয়ার কাছে খুলে বলে, তাহলে কি হবে? ভাবতে ভাবতে রেশমি অস্থির হয়ে উঠল। রুম থেকে বের হয়ে প্রিয়াকে বলল, আস্তে করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়, রাতের এই ঘটনা কারো কাছে কিচ্ছু বলবি না। কিন্তু ভাইয়া, আমি তো কিছু বুঝতে পারছি না। তোর কিছু বুঝতে হবে না, শুধু এটা জেনে নে, তোর ভাবি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হয়তো উল্টাপাল্টা কথা বলেছে, আর তুই সেই কথা শুনে ভুল ভেবেছিস। বুঝলাম আমি ভুল শুনেছি বা ভুল বুঝেছি, কিন্তু এটা তো বলো, ভাবি বেডরুমের ভেতরে দরজা বন্ধ করে ভেতরে ছিল, আর তুমি ড্রয়িং রুমের সোফায় কেন ঘুমোলে? প্রিয়ার কথা শুনে আবির কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। কি বলবে ভেবে কুলকিনারা পাচ্ছে না। হঠাৎ একটা বুদ্ধি করে বলল, তোর ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে, যার কারণে দুজন দুই জায়গায় ছিলাম। আবিরের কথা শুনে প্রিয়া কিছু সময় কি যেন ভাবলো, তারপর ওয়াশরুমের দিকে চলে গেল। আবির মনে মনে বলল, যাক বাবা, এবারের মতো হয়তো বাঁচা গেল। সেও ড্রয়িং রুমের দিকে চলে গেল। মরিয়ম বেগম উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। তুই এসব কি বলছিস? আম্মা, আমি যা বলছি সত্যি বলছি, কিন্তু আমার মনে হচ্ছে ভাইয়া কিছু লুকোচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আবির কেন আমাদের কাছে এত বড় সত্যটা লুকোচ্ছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানি না, তবে আমি 100 ভাগ
শিওর ভাবির মধ্যে কোনো সমস্যা আছে। বিয়ের 4 মাস হয়ে গেল, তার মধ্যে কোনো সমস্যা তো আমার চোখে পড়েনি, কিন্তু তুই যা বললি তা তো অবিশ্বাস করতে পারছি না। আচ্ছা মা, ভাবির কাছে যাও, বুদ্ধি করে তার কাছ থেকে আসল ঘটনা কি বের করতে পারো কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি বলেই রুম থেকে বের হয়ে গেল। রেশমি রান্নাঘরে রান্না করছে। মরিয়ম বেগম রান্নাঘরে প্রবেশ করে রেশমির পেছনে দাঁড়াতে রেশমি চমকে উঠল। কি হলো বৌমা, আমাকে দেখে চমকে উঠলে কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না আম্মা, হঠাৎ দেখেছি তো তাই একটু অবাক হয়েছি। আমিও কিন্তু একটা বিষয় জানতে পেরে অবাক হয়েছি। গতকাল রাতে কি তোমার সাথে আবিরের ঝগড়া হয়েছে? না তো আম্মা, ঝগড়া না হলে দুজন দুই জায়গায় ছিলে কেন? রেশমি থতমত খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। থতমত খেয়ে বলল, আসলে আম্মা তুমি কি ভয় পাচ্ছ? সত্যটা কি সেটা নির্ভয়ে বলতে পারো। না আম্মা, কিছু হয়নি। তুমি যতই নয় ছয় করো না কেন, প্রিয়া স্পষ্ট তোমার রুম থেকে পরপুরুষের আওয়াজ পেয়েছে। তুমি ব্যথা পাচ্ছ বলে বারবার কান্না করছিলে। সত্যি করে বলো ওই পুরুষকে। বিশ্বাস করুন আম্মা, কোনো পুরুষ আমার রুমে ছিল না। আবির সবসময় কেমন জানি মনমরা হয়ে বসে থাকে। আমি কয়েকদিন আবিরকে সোফার উপর শুয়ে থাকতে দেখেছি। সত্যি করে বলো, তোমার আর ওর মধ্যে দূরত্ব কি ওই পরপুরুষের জন্য হয়েছে? রেশমি কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মরিয়ম বেগম বলল, আমার যা বোঝার আমি বুঝে গেছি বলেই রান্নাঘর থেকে বের হয়ে গেল। রেশমি বুঝতে পারছে না এখন সে কি করবে। আস্তে আস্তে পরিস্থিতি তার অনুকূলে চলে যাচ্ছে। রাতে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে। রেশমি তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। সব কথা শুনে রেশমির বাবা বলল, বেআইন সাহেবা, আপনারা সবাই আপনাদের কথা বললেন, কিন্তু আমি আমার মেয়েকে চিনি, ওর চরিত্র কোনোদিন খারাপ না। প্রিয়া বলল, আমি ছোট বাচ্চা নই, আমি যা শুনেছি তাই বলেছি। ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখে ভাবি এসব কথা বলতো তাহলে অবশ্যই আমি বলছি বুঝতে পারতাম, কিন্তু আমি 100% সত্য সেদিন ভাবির রুমে কেউ ছিল। আবির বলল, প্রিয়া, ছোট বিষয়টাকে তুই বড় করছিস। আমি তো তোকে বললাম তোর ভাবি স্বপ্ন দেখেছে। মরিয়ম বেগম বলল, শাক দিয়ার মাছ ঢাকার চেষ্টা করিস না, নাকি তুই তোর বউয়ের রুমে পরপুরুষ ঢুকতে সহযোগিতা করিস। কথাটি শুনে সবাই চমকে উঠল। আবিরের মাথা মেজাজ গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, এত বড় একটা অপবাদ তুমি আমাকে দিতে পারলে? শুধু তোমার কারণে 4টা মাস দাঁতে দাঁত চেপে চুপ করে আছি। তোমার মৃত বান্ধবীর মেয়েকে তুমি আমার সাথে বিয়ে দিলে। আমার পছন্দ অপছন্দ সম্পর্কে তুমি কিছুই জানতে চাইলে না। এই সংসারে অশান্তি ভেবে এতদিন চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি, কিন্তু আজ আমি সব সত্যটা তোমাদের কাছে খুলে বলবো। তোমার সাধের বৌমা তার হাতটাও আজ পর্যন্ত আমাকে ধরতে দেয়নি, তাই বাধ্য হয়ে সোফায় ঘুমোতে হয়। কথাটি শুনে সবাই চমকে উঠল। আমারও মনে সন্দেহ আছে রেশমি পরকীয়ায় আসক্ত। কথাটি শোনা মাত্র রেশমি চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, আমি সব অপবাদ মেনে নিতে বাধ্য হব, কিন্তু আমার চরিত্র সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না। তুই খারাপ তাই তোকে খারাপ বলাটা কি আমার অপরাধ? অপরাধ আপনার না, অপরাধ আমার। আপনার কাছে আজ পর্যন্ত সত্যটা বলিনি, চলুন আজ আপনাকে সত্যটা বলবো বলেই আবিরের হাত ধরে টান দিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সবাই অবাক হয়ে তাদের পিছু নিল। বেডরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রেশমি চিৎকার করে উপরের দিকে তাকিয়ে বলল, আপনি কোথায়? সামনে আসুন, দেখা দিন আমার স্বামীর কাছে, সত্যটা বলে যান। সবাই দরজার সামনে এসে দরজা ধাক্কাচ্ছে। সবাই অস্থির হয়ে উঠল। আবির অবাক হয়ে জানতে চাইল, তুই কাকে ডাকছিস? রেশমি কান্না করতে করতে বলল, যার কারণে আমি আপনাকে আমার শরীরে হাত দিতে দেইনি, যার কারণে দূরত্ব সৃষ্টি করেছি, তাকে ডাকছি। কে সে? সে একজন জিন, যে আপনার ক্ষতি করবে বলেছে যদি আমি আপনার সাথে মিলন করি। আপনার ভালোর কথা চিন্তা করে আপনার কাছ থেকে আমি দূরে থেকেছি, আর আপনি সবার সামনে আমাকে অপমান করছেন। আর নাটক করিস না, আমি তোর কথা বিশ্বাস করি না। কথাটা শেষ হতেই ঘরের সমস্ত লাইট বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে। অন্ধকারের মধ্যে আবির প্রচন্ড ভয় পেয়ে গেল। বাহিরের সবাই চিৎকার দিয়ে আবিরকে ডাকছে, রেশমিকে ডাকছে, কিন্তু আবির চিৎকার দিচ্ছে, বাহির থেকে শোনা যাচ্ছে না। ভয়ে কাঁপা কাঁপা গলায় রেশমিকে ডাকছে, কিন্তু রেশমিকেও দেখতে পাচ্ছে না। মুহূর্তের মধ্যে রেশমি যেন হাওয়া হয়ে গেছে। আবির বারবার রেশমিকে ডাকছে, কিন্তু রেশমি কোথায়? প্রিয় ভিউয়ার্স, এখন কি হবে? আবির কি রেশমিকে খুঁজে পাবে, নাকি আবিরের সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে? জানতে চাইলে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।